This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্পেশাল রিপোর্টে আবার বলছি, যা ব্রেকের আগেও বলেছিলাম, এ বাংলায় সব কিছু শুরু হয় রাজনীতির নামে শপথ নিয়ে। শপথ জট কেটেও কাটছে না, কারণ রাজনীতি, সবেতে রাজনীতি। বাংলা ফুটছে গরমাগরমিতে, রাজনীতিতে। একের পর এক নারী নির্যাতন, বিবস্ত্র করে মারের অভিযোগ, প্রকাশ্যে সম্মানহানি, এত ঘটনা। লজ্জায় মাথা হেঁট হয় এসব খবর বলতে গেলে। কিন্তু তা নিয়ে শুরু থেকে শেষ কি হচ্ছে? কাজের কাজ না, রাজনীতি। আর এতে আরও এক জুড়ে গেল, জানেন? রাজ্যপাল। বাংলা বড়ই আনন্দহীন এই মুহূর্তে। এত কিছু ঘটছে, আনন্দ থাকে? তবে সিভি আনন্দ বোস আজই কলকাতায় ফিরেছেন। আর ফিরতেই কি হলো? সকালে তিনি এলেন আর বিকেলে বিজেপির প্রতিনিধিরা সোজা তার কাছে গেলেন। কারণ বাংলায় মহিলাদের নির্যাতন ইস্যু, বিচার চাই, বিচার করুন, এসব দাবি দেওয়া করতে করতেই অগ্নিমিত্রা পাল সদল বলে রাজভবনে। আমরা তাকে বলেছি যে আমরা অত্যন্ত অ্যাংশাস আজকের এই সিচুয়েশন নিয়ে, কারণ এখানে ল অ্যান্ড অর্ডার বলতে কিচ্ছু নেই। বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে, আকছাড় কোনো ব্যাপার নয়। এই বিষয়গুলো আমরা মহামহিম রাজ্যপালের কানে তুলেছি এবং আমরা আর্জি জানিয়েছি যে আমরা কুচবিহারের কেস নিয়ে স্পেশালি এবং এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছে যেতে চাই, আপনি তার ব্যবস্থা করে দিন। সব আলোচনার শেষে রাজ্যপালের তরফ থেকে এই প্রত্যেকটি ঘটনা নিয়ে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন, এমনটাই জানাচ্ছেন বিজেপির প্রতিনিধি দল। আক্রান্তদের বিচার চাই, আলবাত চাই, ঠোঁটকাটাও বলছে, কোনো দ্বিমত নেই। কিন্তু রাজভবন কি বিচারের জায়গা? রাজ্যপাল সেই বিচারকের আসনে। তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান। দাঁড়িপাল্লার একদিকে এটা সত্যি, আর অন্যদিকে এটাও কি ভোলা যায়? এই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধেই আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। রাজভবনেরই এক অস্থায়ী কর্মী শ্লীলতাহানির অভিযোগে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী থানা পুলিশ পর্যন্ত করেছেন এবং তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন শুধু বিচার চেয়ে। যাবতীয় অভিযোগ রাজ্যপাল অস্বীকার করেছেন। তিনি তার ক্ষমতা প্রয়োগ করে তদন্ত পর্যন্ত আটকে রেখেছেন। বলা হয়েছে সব ভোটের বাজারে নোংরা রাজনীতি। কিন্তু আঙুল তো উঠবে, রাজনীতি তো বলবে। সব মিলিয়ে জল ঘোলা, তাই বাড়ছে তো বাড়ছেই। নিন্দার ঝড় বইছে রাজ্যে। কোনটা ছেড়ে কোনটা বলি? প্রশাসন প্রশ্নের মুখে, পুলিশ তাদের ভূমিকাটা কি? জবাব চায় জনতা, চাইছেন রাজ্যপালও। বেশ কয়েকদিন দিল্লিতে ছিলেন, এরপর একের পর এক নিগ্রহ কাণ্ড সামনে আসতেই শটান রাজ্যে হাজির সপ্তাহের শুরুতে। সারপ্রাইজ ভিজিট। কি বললেন? I have come to the realization Chief Minister Mamata Banerjee's Bengal is not a safe place for women to live in. এত কথা হজম হয় তৃণমূলের? হতে পারে। অমনি তাদের হাতেও অস্ত্রের ঝনঝনানি। ওই যে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ, যে কেস ইতিমধ্যে সুপ্রিম কোর্টেও গড়িয়েছে। পুলিশ ইনভেস্টিগেশনে যাতে রাজ্যপালকেও জিজ্ঞাসাবাদ করা যায়, এই রকম প্রার্থনা, প্রেয়ার ওই পিটিশনে আছে। সুতরাং সেটা করেছে, সেটা সুপ্রিম কোর্ট দেখবে। নতুন নতুন আইন প্রণয়ন হচ্ছে, সেক্ষেত্রে প্রয়োজনে এক্ষেত্রেও সেই নতুন আইন প্রণয়নের দরকার। এবং যদি কেউ এই রক্ষা কবচকে কাজে লাগিয়ে বারংবার অসামাজিক, অনৈতিক এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। শাসকের মুখে অভিযোগের ফুলঝুরি আর বিজেপির মুখে তালা। অনারেবল গভর্নরকে যে মহিলা কেস ঠুকেছেন, তার মা পঞ্চায়েত ইলেকশনে টিএমসির হয়ে লড়েছেন। আশা করি লিঙ্কটা বুঝতে পারছেন। তাই আমরা হয়তো গাধার মতো দেখতে, কিন্তু গাধা নই। এই হলো বঙ্গ রাজনীতি। শ্লীলতাহানির অভিযোগ, নিগ্রহের ঘটনা, সবেতেই রাজনীতি, সবই রাজনৈতিক হাতিয়ার। ওদের তো সভাপতি বদলের কথা চলছে, ঝগড়া হচ্ছে। দিল্লি তাই ডক্টর সিভি আনন্দ বোসকে বলেছেন যে আপনি আপাতত
বিজেপির কার্যনির্বাহী সভাপতি হিসেবে কাজ চালান। অস্ত্র হাতে লড়তে এরা জানেন, প্রমাণ প্রতি পদে। কিন্তু বঙ্গ রাজনীতি আর রাজ্যপাল দুই যে বিতর্কের আগুনে জ্বলছে, সেখানে কে করবে কার বিচার? এ রাজ্যে বিতর্কের শেষ নেই। রাজভবনের অস্থায়ী ওই মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনার পরেই তৃণমূল এক চরম হুঁশিয়ারি দেয়। কুণাল ঘোষ কি হুঁশিয়ারি? দিল্লির এক হোটেলের অজানা কাহিনী প্রকাশ্যে আনা শুরু হবে বলেছিলেন কুণাল ঘোষ, যদি না উনি শপথ পাঠ করিয়ে দেন। ঘুরে ফিরে তার মানে সেই থ্রেট পলিটিক্স। এদিনও এলো, ফের সেই কুণাল ঘোষের সূত্রেই এলো থ্রেট। তার বিরুদ্ধে ইতিমধ্যেই মানহানির অভিযোগে মামলা করেছেন রাজ্যপাল, কুণাল ঘোষের বিরুদ্ধেও। কিন্তু তাতে যে তিনি দমেননি প্রমাণ চোখের সামনে। রীতিমতো হোটেলের ছবি দিয়ে আবার সেই অকথিত কাহিনীর হুঁশিয়ারি কুণাল ঘোষের। ছবিটা দেখুন। কাদা ছোড়াছুড়ি চলছেই, রাজ্যপাল সংঘাত বাড়ছে রাজনীতির উত্তাপ। নারী নিগ্রহের একের পর এক ঘটনায় এখন শাসকের ওপর চাপ বাড়ছে, আঙুল উঠছে। বিচারের বাণী শুনতে বিজেপি পৌঁছে যাচ্ছে রাজ্যপালের দুয়ারে। ব্যাস, তেড়ে ফুড়ে তৃণমূল রাজ্যপালের কেলেঙ্কারি খুঁড়ে বের করতে ব্যস্ত। এ বলে আমায় দেখো, বলে আমায়। কিন্তু বাংলা কি দেখতে চায়? এই তুতু মেমে, এই আমরা ওরা, তাতেই পাওয়া যাবে তো বিচার? যারা আক্রান্ত মাথা ভাঙা থেকে চোপড়া বা শ্যামনগর, তাদের সম্মানহানির যন্ত্রণা থেকে মুক্তি মিলবে তো এই শাসক বিরোধী আর রাজ্যপালের বহুমুখী লড়াইয়ে? রাজনীতি কার জন্য? মানুষের। আর সেই মানুষ কি সত্যি বিচার পাবে, নাকি এর ওর হাতে দাবার গুটি হয়ে ওঠাটাই বঙ্গ রাজনীতির ভবিতব্য? নারী নিরাপত্তা, বুঝতেই পারছেন এই ইস্যুতে কতটা উত্তপ্ত এই মুহূর্তের বাংলা। শাসক বিরোধী শিবির যুযুধান। এমন দিন যাচ্ছে না কার্যত যখন হামলা আক্রমণের অভিযোগ উঠছে না রাজ্যের কোনো প্রান্ত থেকে। আর তা নিয়ে রাজনীতি সবার আগে। রাজ্য দেখেছে মাথা ভাঙা, দেখেছে চোপড়া, দেখতে হয়েছে শ্যামনগরও। শাসক কাঠগড়ায় ঘটনা ঘটে যাওয়ার পর, তা নিয়ে শোরগোলের পর পুলিশ প্রশাসনকে দেখা গেল সক্রিয় হতে, গ্রেফতারি হচ্ছে। কিন্তু যে আগ্নেয়গিরি ফেটেছে তাতে কি আর গ্রেফতারিতে আটকানো যায়? লজ্জিত যে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, অত্যন্ত লজ্জাজনক। কোচবিহারে যা হয়েছে, চোপড়াতে যা হয়েছে, তারপরে জগদ্দলে যা হয়েছে, আমার নাম নেই। কারণ পুলিশ যদি ভোট করে, এদের যদি দায়বদ্ধতা কেবল রাস্তা থেকে টাকা তোলা আর তৃণমূলকে ভোটে জেতানো, তাহলে যা হওয়ার তাই হচ্ছে। বিরোধী দলনেতার রণংদেহী, তার সঙ্গে পাল্লা দিয়ে এই রণক্ষেত্র রাজ্য রাজনীতি। তৃণমূল চুপ করে থাকে না, শিয়ানে শিয়ানে টক্কর দিচ্ছে, ফল বাগযুদ্ধ। কোচবিহার দেখলাম, শিউরে উঠলাম, চোপড়া দেখলাম, প্রথম ঘটনা শিউরে উঠলাম, ভাবলাম বোধহয় আফগানিস্তানের ঘটনা। তারপরে পড়ে দেখলাম যে না, উত্তর দিনাজপুর চোপড়া। এখন পাড়ায় পাড়ায় যদি কারোর সঙ্গে মারামারিও হয়, সেখানে ওই বিজেপি কে তৃণমূল এইসব গল্প দিয়ে তৃণমূলকে কলুষিত করার চেষ্টা হবে। পুরো পশ্চিমবঙ্গটাই আজকে বিবস্ত্র। দিদিমণির আমলে পুরো পশ্চিমবঙ্গ বিবস্ত্র। আমি মাথা ভাঙার ঘটনাও জানি না, আর শ্যামনগরের ঘটনাও জানি না। আমি তো দিল্লিতে ছিলাম, পার্লামেন্ট চলছিল। অত্যন্ত চিন্তিত, শঙ্কিত, এবং আজকে যে ঘটনাগুলো ঘটছে পুলিশের রোল নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। শরিকি গন্ডগোল, কার কোথায় জল তুলতে গিয়ে মারামারি হয়েছে, সেগুলো এখন এই কয়েকদিন যেহেতু প্রচারের হুজুগ চলছে, ফলে এগুলোকে সব তৃণমূল করেছে বলে তকমা দিয়ে কেউ কেউ প্রচারের চেষ্টা করবে। দেখুন, ভোটের আগে থেকে তো মহিলারা রাজনৈতিক দলগুলোর নয়নের মণি, কারণ 50% ভোটার তারা। তাই এই জমি দখলের জন্য যুদ্ধ লেগেছে। নারী নিরাপত্তা সব রাজনৈতিক দলের কাছে ইস্যু, মহিলাদের সুরক্ষা দেওয়া ইস্যু। বিরোধীরা চিৎকার করছে মহিলারা সুরক্ষিত নন, তৃণমূল বলছে এখানে সব থেকে নিরাপদ মহিলারা। আর বাস্তব কি বলছে? একটা চোপড়া, একটা শ্যামনগর, একটা কোচবিহার। তো রাজনীতি করছেটা কি?
নারী নিরাপত্তার মতো ইস্যুও রাজনীতিকদের অস্ত্র হয়ে থাকলো। বিরোধীদের অভিযোগ, রাজনীতির রং এ রাজ্যে সবার আগে, তাই টার্গেট বেছে বেছে মহিলারা। শাসকের ক্ষমতার আস্ফালনে সব, বলছে বিজেপি, বলছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট পাওয়া যাচ্ছে, বিনিময় সুরক্ষা পাওয়া যাচ্ছে না, তাই রাজ্যপালের কাছে বিধানসভায় ধর্ণা অবস্থান। সব এক এক করে দেখাতে ব্যস্ত বিরোধী বিজেপি। যদিও এখানেও বিতর্ক, বিরোধিতায় বসলেন, প্রতিবাদে ধর্ণায় বসলেন অগ্নিমিত্রা পালরা। কোনো এক অজ্ঞাত কারণে দুদিন পর সে ধর্ণা তুলে নিলেন। বিধানসভায় বিজেপির যুদ্ধ শেষ হয়ে গেল, আন্দোলন শেষ। এই যে দিকে দিকে তাদের কর্মী সমর্থকদের আক্রান্ত হওয়ার অভিযোগ, সেখানে তাদের পাশে দাঁড়াতে পৌঁছতে পারছেন কেরুয়া নেতারা। কোচবিহারে কদিন পরে গিয়েছিলেন বিজেপি নেতারা, রাস্তায় তাদের আন্দোলন জোশ জোরদার। কি সাংগঠনিক কিছু দুর্বলতা আছে, প্লাস সেই পরিবারের লোকজনও অনেক ক্ষেত্রে, আমি কোনো স্পেসিফিক ক্ষেত্রে বলছি না, অনেক ক্ষেত্রে সেই পরিবারের লোকজনও প্রথম দিকে আতঙ্কগ্রস্ত থাকে। আমরা গেলে আরও হামলা হবার ভয় থাকে, কিন্তু এটার সঙ্গে নিজেদের দুর্বলতাকেও আমি অস্বীকার করার কোনো জায়গা রাখছি। বাহ, দুর্বলতা মানছেন বিজেপি নেতা, কিন্তু তাদের কাছে সময় আছে কি? যারা আক্রান্ত, মাথা ভাঙা, শ্যামনগর, তালিকা তো লম্বা হচ্ছে। শাসক দায় নিতে নারাজ, তাদের কালিমালিপ্ত করা হচ্ছে, ষড়যন্ত্র, এই পাল্টা অভিযোগ। বিরোধীরা কাজে লাগাতে পারছে এই জমি? তারা কি এই দুর্বলতা ঢাকার কোনো চেষ্টা করছে? তারা বিচার চাইছেন, রাজভবনে ছুটছেন, আক্রান্তের পাশে যেতে দেরি করছেন কেন? এটাই তো সব থেকে বড় প্রশ্ন, যার উত্তর এখনো নেই। তবে রাজভবন আর বিধানসভার মধ্যে যে যুদ্ধ লেগেছে, না নারী নিরাপত্তায় নয়, শপথে, তাতে কি হলো? পথে হলো দেরি, দেরি তো হলো শপথের, তবে শেষ পর্যন্ত পথ মিলল। দেখালেন রাজ্যপালই। আজই দিল্লি থেকে ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তখনও বিধানসভায় প্ল্যাকার্ড হাতে ধর্নায় সায়ন্তিকারা। দেখাবো আজকের ছবিটা, দেখুন। লাগাতার দিন 6 ধরে সায়ন্তিকা এবং রেয়াত হোসেন সরকার দুজনে ধর্ণা দিয়ে যাচ্ছেন, আমরা শপথ নিতে চাই, আমরা রাজ্যপালের অপেক্ষায় রয়েছি। এখন লেখা, হাউ মেনি মোর ডেজ ফর আওয়ার ওথ মিস্টার গভর্নর। রাজ্যপালকে সরাসরি প্রশ্ন প্ল্যাকার্ডে। রাজ্যপালকে প্রশ্ন করা হয়েছে, আর কতদিন, আর কতদিন? রাজ্যপাল ছিলেনই না রাজ্যে। তারপর রাজ্যপাল আজ ফিরলেন। বিধানসভায় সায়ন্তিকারা। আজ রায়গঞ্জে উপনির্বাচনের প্রচারে বিরোধী দলনেতা, মানে একটা ভোট শেষ হয়ে এখনো শপথ নিতে পারছেন না নবনির্বাচিত বিধায়করা, আর একটা ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে, উপনির্বাচন, বাই ইলেকশনের। শুভেন্দু অধিকারী সেই প্রচারেই তো রায়গঞ্জে। শুভেন্দু অধিকারীর নিশানায় পুলিশ। 41 নোটিশ ছাড়া কেউ যাবে না। আমি চলে যাওয়ার পরে সন্ধ্যে 6টায় জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারের কাছে রাজ্যের জিএস এমএলএ দীপক বর্মনের নেতৃত্বে 5 সদস্য গিয়ে মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা থেকে আসা আইপিএস আইএস ক্যাডারের অফিসারদের কাছে এই বিশ্বপ্রিয় সরকারের নামে লিখিত অভিযোগ হবে। আগামীকাল সকাল 11টা থেকে 1টা উত্তরবঙ্গের এমএলএরা দীপক বর্মন, নিখিল রঞ্জন দে, শঙ্কর ঘোষের নেতৃত্বে রায়গঞ্জ থানায় 2 ঘন্টা ধর্ণা দেবেন। ওদিকে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকলেন স্পিকার। 24 ঘন্টার নোটিশে বিধানসভায় বিশেষ অধিবেশন। বিধায়কদের ডাকতে জেলা শাসকদের ফোন বিধানসভার। আগামীকাল অধিবেশনে যোগ দিতে আসুন, বিধায়কদের কাছে বার্তা পাঠানো হলো। চট্টোপাধ্যায় দিয়ে অনুরোধ করেছেন যাতে আমাদের এই বিধানসভাটা রিকনভেন করা হোক। আগামী 5ই জুলাই দুপুর 2টার সময় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা বসবে এবং সেদিন
এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এই মোশনটা নিয়ে ডিসকাশন হবে। সেই সঙ্গে সঙ্গে সরকারের অন্যান্য যা বিজনেস আছে সেই বিজনেসগুলো কী আছে সেটা দেখে আমরা কালকে 12টার সময় বিএ কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। স্যার, এটা কি একদিনের জন্য অধিবেশন? এখন আমি কিছু বলতে পারবো না, আমাদের কাছে কী কী বিজনেস আছে আমি দেখে নিই। 24 ঘন্টার নোটিশে বিধানসভার বিশেষ অধিবেশন কেন? প্রশ্নটা তুললেন বিরোধী বিজেপি নেতারা। মহোদয়, আপনি কি রাত্রে স্বপ্ন দেখলেন যে কয়েকটা কমিটি ডিফাঙ্ক্ট হয়ে গেছে? এটা তো নিশ্চয়ই কয়েক মাস আগে থেকে আপনারা রিয়েলাইজ করলেন। হঠাৎ করে 12 ঘন্টার নোটিশে কমিটি, স্ট্যান্ডিং কমিটি ডিফাঙ্ক্ট হয়েছে বলে মিটিং ডাকা, এটা আমার মনে হয় খুব অন্যায়। কারণ আমাদের উত্তরবঙ্গে যে বিধায়করা তারা তো আসতে পারবে না শর্ট নোটিসে। সমন্বয় চট্টোপাধ্যায় দিয়ে অনুরোধ করেছেন যাতে আমাদের এই বিধানসভাটা রিকনভেন করা হোক। আগামী 5ই জুলাই দুপুর 2টোর সময় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা বসবে এবং সেদিন এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এই মোশনটা নিয়ে ডিসকাশন হবে। সেই সঙ্গে সঙ্গে সরকারের অন্যান্য যা বিজনেস আছে সেই বিজনেসগুলো কী আছে সেটা দেখে আমরা কালকে 12টার সময় বিএ কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। স্যার, এটা কি একদিনের জন্য অধিবেশন? এখন আমি কিছু বলতে পারবো না, আমাদের কাছে কী কী বিজনেস আছে আমি দেখে নিই। हर प्रदेश में लीडर ऑफ अपोजिशन का साथ काटसिकल करता है लोग, कोई डिस्कशन भी नहीं हुआ। क्यों कर रहा है वो तो नवान्नों का 14th फ्लोर का मालूम है। असेंबली स्पीकर नहीं चला रहा है, सीएम की इशारा पर इलीगल तरीके से असेंबली की चलाने का कोशिश कर रहा है। सब लोग तो अपने एरिया में है और वो लोग का पास चार्टर फ्लाइट है, हम लोग का पास तो चार्टर फ्लाइट नहीं है। জরুরি অধিবেশন নিয়ে বিধায়ক বিরোধী দলনেতার কথা শুনলেন, খোঁচা দিলেন চার্টার ফ্লাইট নিয়ে। এত কম নোটিসে চার্টার ফ্লাইট ছাড়া যাওয়া সম্ভব নয়। যে বার্তা গিয়েছে বিধায়কদের কাছে, এখানেও সংঘাত। আর এই সংঘাত কবে থেকে চলছে বলুন তো? বিশেষ অধিবেশনে নবনির্বাচিত 2 বিধায়ক সায়ন্তিকার রেয়াত শপথের সম্ভাবনা কিছুতেই তৈরি হচ্ছিল না। এখনো আছে কি? শুনুন। যে ইয়েটা পার্লামেন্টারিয়ান যে ওয়ার্কসগুলো সেগুলো কিন্তু আমরা করতে পারছি না, তার জন্য বিশেষভাবে ব্যাহত হচ্ছে, এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে। সেহেতু আমরা চাইবো যে আমাদের শপথ বাক্যটা পাঠ করানো হবে। কোনো বার্তা দেয়নি, তখন অন দি কন্ট্রারি কাগজপত্র দেখতে পাচ্ছি উনি একটা মামলা করেছেন। যিনি মামলা করেছেন আমাদের যে 2জন নবনির্বাচিত সদস্য রয়েছে তাদের নামে কেন মামলা করেছেন। আমি তো জানি না এটা কী দাঁড়াচ্ছে, ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। রাজ্যপালের কাছে আবারও আপনাদের মাধ্যমে রাখছি যে আমরা কি দোষ করেছি এখনও বুঝতে পারিনি। মানহানির মামলা আমাদের দুজনেরই নাম যুক্ত হয়ে গেছে, সেটা ঠিক আছে, আইনের পথে চলতে হবে, এখন কিছু উপায় নেই। কিন্তু শপথ বাক্যটা পাঠ করিয়ে দিলে আমরা হয়তো আজকে কাজও করতে পারতাম, আগামীকাল এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সেটাও হয়তো অ্যাটেন্ড করতে পারতাম। সংঘাতের কথা বলছিলাম, সংঘাত নজিরবিহীন। সেই সংঘাত এখন হাইকোর্টে। আসুন ফিরে দেখি। মেলটা শান্তিকার কাছে যায়, আমি ধরে নিচ্ছি ভগবান গাওলা অনেক দূরে, কিন্তু মেল তো চলে যায়, আপনি যেখানেই থাকুন না কেন। সেই মেল কিন্তু রেয়াতের কাছে যায়নি। কেন যায়নি? ওনার উপরে সন্দেহ করছি, ওনাকেই সেটা বলবো যে স্যার আপনার ওপরে আমরা নিরাপত্তাহীনতায় ভুগবো একজন মহিলা হিসেবে। আপনার ব্যাপারে যা শুনেছি তাই রাজভবনে আমার যেতে আমার বাবা মা সাহস পাচ্ছেন না আমার ছাড়তে, এটা ওনাকেই বলবো। রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যাতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে। I will file a defamation case against the individual Mamata Banerjee, who happens to be the Chief Minister. Mamata Banerjee has crossed all the limits, but she feels that she can bully anybody and cast aspersions on my character. তখনও জল্পনা। শপথ নিয়ে বিএ কমিটির বৈঠকে আলোচনা হতে পারে। স্পিকারের কথায় তেমন কোনো ইঙ্গিত ছিল কি? সংবিধান বলছে যে আমাদের মহামহিম গভর্নরের পুরো এখতিয়ারে জুরিসডিকশনে এই শপথ গ্রহণ। তিনি নিজে চাইলে নিজে করাবেন, বা তিনি যদি কাউকে দিয়ে করাতে চান সেটা উনিই ডিসাইড করতে পারবেন। স্পিকার মহোদয় বা ডেপুটি স্পিকার বা চিফ মিনিস্টার কিন্তু এটা ডিসিশন নিতে পারেন না। এই শপথ কখন হবে, কিভাবে হবে, কারা নেওয়াবে, এগুলো নিয়ে ম্যাডাম অগ্নিমিত্রা পাল যেন মাথা না ঘামান। উনি মাথা ঘামাবেন শপথের ড্রেসের ডিজাইন কি হবে, কি পরে শপথ নেবে, কি কালারের হবে, তার কি কি সাজসজ্জা হবে,
এই ড্রেস ডিজাইনটা ওনার সাবজেক্টের মধ্যে পড়ছে, ফলে যে বিষয়গুলি ওনার ঢোকার নয় সেগুলিতে ওনার না ঢোকায় নয় ভালো। এখন দেখুন এখানে তো সব কিছুই সম্ভব, কারণ আমাদের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কথায় আমাদের স্পিকার মহোদয় চলেন, সংবিধান মানেন না। সংবিধান হাতে নিয়ে যে মুখ্যমন্ত্রী ভাঙচুর করেন বিধানসভায়, সেখানে সব কিছুই হতে পারে। বিধানসভা বা রাজ্য সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ ঘটেনি। রাজ্যপালকে ছাড়া শপথ হয় না পরিষদীয় আইনি খুঁটিনাটিতে, এই ধারণাটা ঠিক নয়। আমরা মনে করি এই ধরনের সংঘাত হওয়া উচিত নয়। রাজ্যপালের সাংবিধানিক পদ, সেই পদের সম্মান থাকা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নির্বাচিত প্রতিনিধি, স্বাভাবিকভাবে তারও সম্মান থাকা উচিত। রাজ্যপাল নিজের সম্মান রেখে যে কাজটা করতে পারতেন বা করাতে পারতেন, তিনি যদি নিজের সম্মান নিজে নষ্ট করেন, তার দায় সম্পূর্ণ তার। আমরা নিশ্চিতভাবে পূর্ণ আস্থা রাখছি রাজ্য বিধানসভার অধ্যক্ষের ওপর। ওই দুজনের কি এখানে সম্ভাবনা আছে? আমি এখনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করিনি, কাল বিএ কমিটির মিটিংয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। টানা সপ্তাহ দুয়েক টানাপোড়েন চলল। স্পিকার আজও বলেছেন আগামীকাল ভেবে দেখা হবে, সিদ্ধান্ত হতে পারে তার আগেই পথ বেরোলো। সায়ন্তিকারা শুনে হয়তো হাঁপ ছেড়ে বাঁচবেন, বিশ্বাস করুন আমরাও যেন হাঁপ ছেড়ে বাঁচছি। এই জঘন্য সংঘাত শেষ হোক। ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর অধিকার এখতিয়ার দিলেন রাজ্যপাল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিদ্ধান্তের কথা জানালেন রাজ্যপাল। ভেবে দেখুন, সায়ন্তিকা এবং রেয়াতকে ব্যক্তিগতভাবে চিঠি পাঠানো হয়েছিল রাজভবনে গিয়ে শপথ নেওয়ার জন্য, কিন্তু যখন এত টানাপোড়েন, এত বিতর্ক, ঝড়, তার মধ্যেই রাজ্যপাল সিদ্ধান্ত নিলেন না এবার থামুক ঝড়। তিনি সেই সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন। ডেপুটি মেয়র আশিস বন্দ্যোপাধ্যায়, ডেপুটি স্পিকার, তিনি এবার শপথ বাক্য পাঠ করাবেন। যাক, কিছু তো শেষ হচ্ছে সংঘাতের। তবে আসতেই হচ্ছে আরাবুলের কথায়। ভাঙড়ে তৃণমূলের তাজা নেতা জামিন পেয়েছেন, দেখিয়েছি। জেল থেকে বেরিয়েই আবার হুঙ্কার, মানে আরাবুল বোঝাতে চাইছেন তিনি মুষড়ে পড়েননি, তিনি এখনো তাজা আছেন। শুনুন। ভাঙড়ে সমস্ত তৃণমূল কংগ্রেস আমার হাতে গড়া। আমি আজ থেকে নয়, আমি 98 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা আর ওই জোড়া ফুলটা কাঁধে করে নিয়ে সারা ভাঙড়ে ঘুরেছি। সবাই জানে, ছোট বড় এন্ডু গেন্ডু, যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস 98 সালে ভাঙড়ের মাটিতে 5 জন ছেলেও পায়নি। আমি ঝান্ডাটা ঘাড়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা মাথায় ছিল। আজকে তৃণমূল কংগ্রেসের আমার হাতে গড়া ছেলে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, তারা নেতৃত্ব দিক, আগামী দিনে তারা বড়। দেখুন, আরাবুল ঘর হারিয়েছেন, তিনি জমি হারাচ্ছেন, তৃণমূলে তার ইনিংস শেষ, এরকম ইঙ্গিত যখনই সামনে আসছে তখনই আবার জ্বলে উঠছেন নাকি আরাবুল ইসলাম। 1 সপ্তাহের মধ্যেই সব জানানো হবে বলেছেন আরাবুলের ঘর এখন যিনি ব্যবহার করছেন সেই খায়রুল। বিষয়টি আমাদের দল দেখছে, আমাদের দলের সুনির্দিষ্ট ফোরাম রয়েছে, দলের নেতৃত্ব রয়েছে, তারা সবটাই দেখছে। তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার। মমতা ব্যানার্জিকে মাথায় রেখে, মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসে কাজ করতে হবে। এটাই তৃণমূল কংগ্রেসের ওপর থেকে নিচে অবধি প্রত্যেকটা কর্মীর মেনে চলা উচিত। আশা করবো এক্ষেত্রেও তাই হবে। আশা কর্মীদের কিছু অবসরকালীন সুবিধা বাড়লো চুক্তিভিত্তিক অবসরকালীন শিক্ষকদেরও আগে 2-3 লাখ টাকা পেতেন, এখন পাবেন 5 লাখ।